আচ্ছা, আহ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে আমাদের এসএসসি রসায়নের ৪ নাম্বার যে চ্যাপ্টার, ৪ নাম্বারই, হ্যাঁ, সেটা কি? পর্যায়বৃত্ত ধর্ম, মানে পর্যায় সারণী এবং পর্যায় সারণী যে চ্যাপ্টারটা, সেটাই পর্যায় সারণী এবং পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেটার দেখো ভাই, যেটা কমপ্লিট করবো সেটা হচ্ছে কি বলতো, টাইপ ওয়াইজ এমসিকিউ। সো আমরা সিকিউ এর ভিতরে ইনশাল্লাহ ভালো একটা ডিটেলস আলোচনা করেছি, সেটা তুমি সিকিউ পার্টের ভিতরে দেখতে পাবা। এটা হচ্ছে এমসিকিউ পার্টটা, এবং আমরা ফার্স্টে ক এবং খ নাম্বারের জন্য থিওরিটিক্যাল পার্ট যতটুকু দরকার হয় তা কম বেশ আলোচনা করে ফেলছি। সো এখন শুধু আমরা এমসিকিউগুলোকে একটু বুঝে সলভ করতে পারলেই হয়েছে। ইভেন এখানে আমরা প্রায় এভারেজ ধরো 50+ এমসিকিউ সলভ করাবো, এবং আশা করা যায় তুমি যদি 50+ এমসিকিউ সলভ করো তাহলে এই চ্যাপ্টার থেকে তার 50টা এমসিকিউ আসবে না রে ভাই। টোটালে কেমিস্ট্রি থেকে আসবে 25টা এমসিকিউ, সেখানে তুমি এই চ্যাপ্টার থেকে টার্গেট করতে পারো 2টা থেকে 3টা এমসিকিউ। সেখান থেকে 2টা থেকে 3টে এমসিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, সো প্রথমের দিকেই চলে আসো, যদি আমরা একটু ইম্পর্টেন্সের ক্রমটা দেখি, দেখো পর্যায় সারণীর পটভূমি সম্পর্কিত, তারপরে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কিত, মানে কোন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো পর্যায় সারণীর ভিত্তি সম্পর্কিত, পর্যায় সারণীর ব্যতিক্রম সম্পর্কিত, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এটা হচ্ছে ভাইয়া 5 স্টার বা আরও বেশি যদি দিতে পারো তাহলে দিয়ে দাও এটাকে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারগুলোর ভিতরে। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপরে পরের পার্টটাই চলে আসবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কিত। এটাকেও আমরা দিয়ে দিব হচ্ছে কত, 5 স্টার। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ভাই 5 স্টার। ঠিক আছে, এটাও 5 স্টার, এটাও 5 স্টার। তারপরে পর্যায় সারণীর ভিত্তি সম্পর্কিত, ভিত্তি সম্পর্কিত যদি আমরা চিন্তা করি তাহলে পর্যায় সারণীর ভিত্তির ভিতরেও সেম টু সেম, সেম টু সেম পর্যায় সারণীর ভিত্তি। ওকে ভাই, আচ্ছা তারপরে পরেরটাতে আসো, বিশেষ নাম বা বলতে পারো বিশেষ বৈশিষ্ট্য, গ্রুপ ওয়াইজ যেখানে যেখানে বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কিত। ওকে, আচ্ছা গ্রুপ ভিত্তিক মৌলের বিশেষ বিক্রিয়া সম্পর্কিত, বিক্রিয়া সম্পর্কিত আমরা সেগুলো আলোচনার ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা, তো এই যে ব্যতিক্রমটাও মাঝে মধ্যে না চলে আসে। সো এই যে দেখো, তোমাকে আমরা ইম্পর্টেন্সের একটা লিস্ট সাজিয়ে দিলাম, যেখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 2টা, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কিত, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কিত। চলো তাহলে আর কথাবার্তা না বাড়িয়ে আমরা হচ্ছে শুরু করি বিষয়টা। ওকে, ফার্স্টেই চলে আসছে হচ্ছে আমাদের যে অংশটা, দেখো পটভূমি সম্পর্কিত আলোচনা। সে পটভূমি সম্পর্কিত আলোচনার ভিতরেই অষ্টক সূত্রটা আসলে কে প্রদান করছেন। আচ্ছা, অষ্টক সূত্রটা কে প্রদান করছিলেন বলো তো, কে অষ্টক সূত্রটা প্রদর্শন করছিলেন? ডোবেরাইনার। তা আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে মানে মনে রাখতে হবে ভাই, ঠিক আছে? এগুলো তো জ্ঞানমূলক কথাবার্তা, বুঝতেই পারতেছো। নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? নিউল্যান্ডের যেটা অষ্টক সূত্র ছিল সেটা কিন্তু ছিল পারমাণবিক ভর, মানে উনি বলতেছেন প্রতি 8 পারমাণবিক ভর পর পর দেখা যায় যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্মের সেটার পুনরাবৃত্তি হয়। সো এটা কি ছিল? পারমাণবিক ভর। নিউল্যান্ডের কিন্তু কিন্তু বর্তমানে পর্যায়বৃত্ত মানে পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এবং পর্যায় সারণী সাজানো হয়েছে কিসের মাধ্যমে বলো তো? কিসের মাধ্যমে পর্যায় সারণী সাজানো হয়েছে? পর্যায় সারণীকে সাজানো হয়েছে বা বিন্যাস করা হয়েছে আসলে আমাদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। কারণ পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি আলাদা হয়? নিশ্চয়ই না, একই হয়। ওকে, তো চলো পরেরটা দেখি। মেন্ডেলিভ তার কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন? মেন্ডেলিভ তার কতটি মৌল নিয়ে? প্রথমে উনি যাত্রা শুরু করেছিলেন কত নিয়ে বলো তো? 63টি নিয়ে। 63টি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে 98টি নিয়ে তিনি তার বর্তমান পর্যায় সারণীর সূত্রটা প্রবর্তন করেছিলেন। আচ্ছা, তারপরের মৌল, বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীতে কয়টি আনুভূমিক সারি ছিল? কয়টি আনুভূমিক সারি ছিল? ওকে, সো আমাদের যেটা রো, হ্যাঁ, আর যেটা হচ্ছে কলাম। রো মানে হচ্ছে আমাদের পর্যায় ভাই, আর কলাম মানে হচ্ছে আমাদের সারি। তো সারি তার কয়টা ছিল আসলে? তার সারি ছিল হচ্ছে ভাই 12টা তার সময়। ওকে, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্রোমিয়ামেরটা তো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। স্ক্যান্ডিয়াম 11, 21, ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24। সঠিক উত্তরটা কত আমাদের? 24। আচ্ছা, পরের কোশ্চেন, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এর মানে কত রে? এর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 9। 9 না? তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কত? 19। ওকে, 19। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। এটা কত? 23 ছিল না ভাই? 23। সো 23 থেকে এটা আসে হচ্ছে 27। এটা কিন্তু নট পারমাণবিক সংখ্যা, একটু ভালো করে বুঝো। ওকে, কোন মৌলের পর্যায় মানে কোন মৌলগুলো একই পর্যায়ে অবস্থিত, পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত? দেখো গ্রুপের অবস্থিত বলছে, মানে গ্রুপ ওয়াইজ মৌল কারা? আচ্ছা, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ সঠিক উত্তর বেরিলিয়াম ম্যাগনেসিয়ামই। বোরন কার্বন না, এটা এক পর্যায়ে অবস্থিত। বোরন কার্বন কিভাবে? এই যে দেখো, বোরন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরকম। তার আগে যদি চিন্তা করি বেরিলিয়াম আছে, তার আগে যদি চিন্তা করি লিথিয়াম আছে, এমন। আচ্ছা, আর সোডিয়াম ক্যালসিয়াম না ভাই, সোডিয়াম একটা গ্রুপে, সোডিয়াম, তার উপরে আছে লিথিয়াম, তার উপরে আছে হাইড্রোজেন, তার উপরে আছে পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপর হচ্ছে ফ্রন্সিয়াম, এরকম আছে। আর যদি আমরা চিন্তা করি এখানে, এখানে আছে হচ্ছে বেরিলিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে আছে হচ্ছে
স্ট্রনশিয়াম, বেরিয়াম, তারপরে হচ্ছে রেডিয়াম, এমন আছে। আচ্ছা, সো এই যে অক্সিজেন ফ্লোরিন তো একই পর্যায়ে, তাহলে বুঝতেছো কোনটা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এই যেটাই না। দেখো আমি গ্রুপ ওয়াইজ কিন্তু মৌলগুলোকে বলে দিতে পারছি, এবং এটাই তোমাকে আমি করতে বলছি আসলে কি সিকিউ অংশটার ভিতরে, যে ভাইয়া তুমি গ্রুপ ওয়াইজ মৌলগুলোকে এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে মনে রাখবা, অনেক সুবিধা হবে তোমার, পর্যায় সারণীতে তোমাকে আটকানো যাবে না। আচ্ছা, ল্যাভিশিয়ার ছকে কয়টা মৌল ছিল, কয়টা ছিল বলো তো ভাইয়া? 63টা, সরি 67 দিচ্ছি কেন, 63টা, এমন না? ওকে, আসো তারপরে আসো পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কিত। ওকে, সো পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কিত যে ভ্যালুগুলো মানে যে এমসিকিউগুলো থাকে আমাদের, আমরা সেটা দেখে ফেলি। আসো, সো কোন গ্রুপের মৌল সংখ্যা সব থেকে কম, কোন গ্রুপের মৌল সংখ্যা সব থেকে আমাদের কম? আচ্ছা, সো দেখো গ্রুপ 12 যদি কথা চিন্তা করি, গ্রুপ 13 যদি কথা চিন্তা করি, গ্রুপ 14 যদি কথা চিন্তা করি, গ্রুপ 15 যদি কথা চিন্তা করি, কোন গ্রুপের মৌল সংখ্যা আসলে কম? আচ্ছা, তো আমাদেরকে প্রথমে যে জিনিসটা এখানে ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে গ্রুপ 12 এবং 13, গ্রুপ 12তে যে মৌলটা, এই মৌলের সংখ্যাটা হচ্ছে সব থেকে কম। এটা হচ্ছে ডি ব্লকের গ্রুপ। কার গ্রুপটা বলো তো? জিঙ্কের গ্রুপ। এই গ্রুপে আছে কিন্তু মার্কারি, এই গ্রুপটা। সো এই গ্রুপে আসলে 4টা মৌল আছে, বাট গ্রুপ 13 কথা চিন্তা করো, এখানে গ্রুপ 13টা কে আসলে শুরু? 13টা শুরু হচ্ছে ভাই নাইট্রোজেন না রে, বোরন, এরকম এরকম। আচ্ছা, এরা যদি চিন্তা করি কার্বন, সিলিকন, এরকম। 15 যদি চিন্তা করি তাহলে এটাতে কে আছে? এরকম 15। 15 নম্বর গ্রুপের শুরু দেওয়া হচ্ছে বা নাইট্রোজেন, এমন। বুঝা গেছে? সঠিক উত্তরটা আসলে কত হবে বলো তো? গ্রুপ 12। গ্রুপ 12তে মৌলের সংখ্যা সব থেকে কম, মাত্র 4টা মৌল আছে। ওকে, চলো পরের কোশ্চেনের দিকে যাই। পর্যায় সারণীতে গ্রুপ 3-এ মৌলের সংখ্যা কত? গ্রুপ 3-এ মৌল সংখ্যা আছে সব থেকে বেশি। কেমনে? গ্রুপ 3-এ মৌল সংখ্যা হচ্ছে সব থেকে বেশি, কারণ একটা হচ্ছে গ্রুপ 3 হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে একটা মৌল আছে, তারপরে হচ্ছে ল্যান্থানাম সিরিজ আছে, তারপরে একটা নাম সিরিজ আছে। গ্রুপ 3-এ বলতেছে না? হ্যাঁ, গ্রুপ 3-এ। সো গ্রুপ 3-এ একটা নাম আর ল্যান্থানামের ভিতরে কয়টা করে আছে বলো তো? 18টা করে মৌল আছে না? 18টা করে এরকম। সো আলটিমেটলি এখানে আমাদের ওই মৌলটা মানে ওখানে তো আছে মৌল, সো 17 যতটাই বলো না কেন তুমি, আলটিমেটলি সব থেকে বেশি সংখ্যক মৌল সংখ্যা যেহেতু, সেটা কোথায় আছে তাহলে? 32টা। এই যে 4, 32টা। মানে এখানে হচ্ছে আমাদের 14 দুগুণা 28, 14টা করে মৌল আছে আমাদের, মেইনলি এক গ্রুপের ভিতরে আছে যাকে বলতেছি আমরা। সো 14 দুগুণ কত হয় আমাদের? 28, আর এই যে 4, স্ক্যান্ডিয়াম একটা, ল্যান্থানাম একটা নাম, এই যে 4টা। তাহলে কয়টা হচ্ছে আমাদের? 14 দুগুণা 28 আর 4 কত? 32, সো 32টা। ওকে, গ্রুপ 17তে কতটি মৌল বিদ্যমান? গ্রুপ 17তে কে কে আছে বলো তো ভাই? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। কয়টা আছে তাহলে রে? 5টা আমাদের কোথায়? খ নম্বরে। ওকে, পরের কোশ্চেন দেখি। পর্যায় সারণীতে কতটি পর্যায় রয়েছে? কয়টা পর্যায় রয়েছে ভাই? 7টা না নিশ্চয়ই? 6, 5, 4, 3, 2, 1, এই যে 7টা পর্যায়। ওকে, সো 7টা। পরের কোশ্চেনটা, পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টা? পঞ্চম পর্যায়ে মানে আমাদের কোনটা ভাই বলো তো? পঞ্চম পর্যায়ে মানে হচ্ছে আমাদের পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা। এই যে 1, 2, 3, 4, এটাও আমি হচ্ছে যে ওই ডিটেলস কমপ্লিট করাই দিয়েছি সিকিউর ভিতরে। 1, 2, 3, 4, 5, 6, 7। সো এখানে যেটা মাত্র কয়টা মৌল থাকে? 2টা, হিলিয়াম আর হাইড্রোজেন আর হিলিয়াম। এখানে থাকে হচ্ছে 8টা, এখানে থাকে 8টা। এখানে কয়টা করে? 8টা করে। এখানে থাকে হচ্ছে আমাদের 18টা করে, এখানে থাকে হচ্ছে আমাদের 32টা করে। এই হচ্ছে আমাদের লিস্ট। তাহলে পঞ্চম পর্যায়ে কয়টা হচ্ছে? 18টা করে। সঠিক উত্তর হচ্ছে গ। আচ্ছা, পরেরটা দেখো, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কয়টি? খাড়া স্তম্ভ মানে কলম কয়টা আমাদের, বা আমাদের যেটা এটা গ্রুপটা কয়টা আমাদের বলো তো? পর্যায় সারণীতে 18টা। সঠিক উত্তর হচ্ছে 18। ওকে, সো পরের কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে ল্যান্থানাইড সারির মৌল কয়টা? ল্যান্থানাইড সারির মৌল কয়টা ভাই? 14টা। ওকে, কয়টা আমার? 14টা। সঠিক উত্তর 1। পরেরটা, নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? নাইট্রোজেনের গ্রুপে যারা আছে তাদের সবারই ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে। তো নাইট্রোজেনের গ্রুপে কে কে ছিল বলো তো? এসো সখিনা বিকেলে। এই তাহলে নাইট্রোজেনের সাথে মিল আছে কার? ফসফরাস। খ। পরেরটা দেখি, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান? সালফারের সাথে, সালফার গ্রুপে যে আছে সে, সালফার গ্রুপে আসে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেরিয়াম, পোলোনিয়াম। তাহলে সঠিক উত্তর কোনটা? ক্লিয়ার? ওকে, তারপরে আসো পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কিত, সব থেকে গুরুত্বপূর্ণ, খুব ভালো মতন করে পারতে হয়। আমি এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাবো, আমি খুব সহজ মানে এই যে গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ রাখার যে টেকনিক কথা বললাম না ভাই, এটা দিয়ে যদি করি তাও আবার খুব সহজে এটাকে উত্তর করে ফেলা যায়। তো চলো আমরা একটু দেখি।
প্রথমে আসে হচ্ছে ওই যে কনসেপ্টের কথা বলছে, কনসেপ্টটা অলরেডি আলোচনা করা হয়েছে যে এস ব্লক মৌল যদি হয়, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS 1 থেকে 2 এস ব্লক মৌলের জন্য। এস ব্লক বা এটাকে আমরা ব্লক লিখতেছি এখানে, ধরো এটা হচ্ছে আমাদের ব্লক। এস ব্লক মৌল হলো তাদের হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আমাদের পর্যায়, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের গ্রুপ। সো দেখো এটার পর্যায়টা কত হবে, n হবে, গ্রুপটা হবে হচ্ছে ভাইয়া এস এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন জয়টা। ওকে, আচ্ছা এস ব্লক। পি ব্লক মৌল যদি হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা হয় NS2 NP 1 থেকে 6। ওকে, তাহলে এখানেও আমার পর্যায়টা কত, n, এবং গ্রুপটা কত হয় হচ্ছে আমাদের, গ্রুপটা হচ্ছে আমাদের এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে আমাদের গ্রুপ। ওকে, সো এস ব্লক মৌল, পি ব্লক মৌল। এবার আসে হচ্ছে ডি ব্লক মৌলের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে এটা হচ্ছে n-1 ডি 1 থেকে 10 এবং NS 1 থেকে 2, এটা তার ইলেকট্রন বিন্যাস হয়। তাহলে এখানেও আমার পর্যায়টা হবে হচ্ছে আসলে n, এর ভ্যালুটা এই যে এই n এর ভ্যালুটা, এবং গ্রুপটা হবে হচ্ছে আমাদের কত ভ্যা, এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন। ওকে, তারপরে আসে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলটা নর্মালি আসে না, বাট স্টিল আমরা শিখে ফেলি একটু। n-1 F on to 14 n-1 D 0 থেকে 1 NS 2 এমন থাকে। সো এটারও পর্যায়টা হচ্ছে আসলে 6 বা 7, এটা তো বোঝাই যাচ্ছে, এটাই হবে। আর গ্রুপটা হচ্ছে আসলে 3, সবাই এফ ব্লক মৌলের জন্য। ক্লিয়ার? বাস শেষ, এই ছিল আমাদের কনসেপ্ট। চলো এই কনসেপ্টটা আমরা কাজে লাগাই। নাইট্রোজেন পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত, কোন গ্রুপে অবস্থিত, 15 নম্বর গ্রুপে অবস্থিত, মাত্রই দেখলাম। এছাড়াও যদি আমরা করি, নাইট্রোজেন হচ্ছে আমাদের কত বলো তো, 7। তুমি যদি করতে চাও 1s2 2s2 2p3, সেটা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের জন্য কত ছিল তুমি দেখো ভাইয়া, যে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস হচ্ছে 10, 10 কে দিবে রে, প্লাস হচ্ছে 10, প্লাস হচ্ছে 10, কারণ 10টা ফাঁকা থাকে ওখানে। সো এই যে দেখো পি এর ইলেকট্রন কত, 3 আর 2 5, প্লাস হচ্ছে 10 মানে 15। কোথায় রে, ক। আচ্ছা, পটাশিয়াম কোন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? পটাশিয়ামকে যদি করো 39 পাবা, 39। সো এটা আসলে হচ্ছে যে হাইড্রোজেন, হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তুমি যেটা ইলেকট্রন বিন্যাস করে করো তাও দেখবা যে 4s1 আসতেছে। দরকার কি, এটা দেখো হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা কত 4। সো 4 নম্বর পর্যায়ে অবস্থিত। কোথায় সঠিক উত্তরটা, খ। এই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি কোন গ্রুপে অবস্থিত? দেখো তো এটা কি পি ব্লক মৌল বলতেছে না? তো পি ব্লক মৌলের ক্ষেত্রে কি এস ব্লক, এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, মানে 2 আর 1 3, 3 প্লাস কত আমাদের 10 মানে 13। ওকে, পরে আসো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এই রকম বিশাল। আচ্ছা, মৌলটি কোন গ্রুপের? দেখো তো ভাইয়া, মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আসলে কি দেওয়া আছে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এখানে প্রবেশ করার পরে কি এখানে প্রবেশ করে না ইলেকট্রনটা? তো নিশ্চয়ই 5s2 এর পরেই 4d10 এ ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে এটা কোন গ্রুপের? ডি গ্রুপের। ওকে, সো ডি এর ইলেকট্রন বিন্যাসটা আসলে কি, মানে ডি একটা ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যাটা আমরা কেমনে বের করব? গ্রুপটা বের করব হচ্ছে যে এন এস এ জয়টা ইলেকট্রন, এন এস এ কয়টা ইলেকট্রন আছে, 2টা, প্লাস n-1 এ ডি তে ইলেকট্রন জয়টা আছে। n-1 ডি কোনটা, এই যে এইটা। তাহলে এই দুইটা যোগ করলে আমার উত্তর হয়ে গেল, এরকমটাই তো দেখছিলাম। তাহলে আমাদের আলটিমেটলি 10 আর 2 এ 12, মানে এটা হচ্ছে জিঙ্ক গ্রুপের পাবলিক। আচ্ছা, পরে বোরন কোন গ্রুপের মৌল? বোরন কত আমাদের বলো তো ভাইয়া? বোরন হচ্ছে 5, 1s2 2s2 2p1। সো এটা আমাদের কোন গ্রুপের হচ্ছে? পি ব্লক। পি ব্লক মানে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, 3 আর 10 13। সো সঠিক উত্তরটা কোনটা আসে, ক। আচ্ছা, পরে দেখি, একটা পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ এ মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করতেছে? দেখো তো এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের আগের মৌলটাই হচ্ছে এ। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21, তার মানে এটা হচ্ছে 20। 20 মানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে গ্রুপ 2 এর। মৌলটি কোন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? পর্যায় চাইছে, নট গ্রুপ। তাহলে এটা আসলে কোন পর্যায়ের বুঝাইতে যাচ্ছি, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম। তাহলে তার আগের এই পর্যায়টা কোন পর্যায়ের বলো তো ভাই? 4 নম্বর পর্যায়ের না? সঠিক উত্তর কত, 4। ওকে, পরে এ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস NS2NP5, এন এর ভ্যালু হচ্ছে 3, এটা অন্য এ, এটা ওই এ না। আচ্ছা, NS2NP5 পর্যায় সারণীতে এ এন এর ভ্যালুটা কত, 3, 3s2 3p5। ওকে, তাহলে মৌলের অবস্থান কত? পি ব্লক মৌল মানে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস 10 মানে 17, এবং পর্যায় কত, 3 নম্বর পর্যায় 17 নম্বর গ্রুপ। সঠিক উত্তর গ।
16 নম্বর গ্রুপের মোলের অক্সাইড নিচের কোনটি? 16 নম্বর গ্রুপ মানে হচ্ছে অক্সিজেনেরই গ্রুপ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলেনিয়াম। তাহলে সালফার ডাইঅক্সাইড, এই যে এটাই সালফারের অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা চলো দেখি জেড এর ভ্যালুটা এরকম দেওয়া আছে হলে জেড পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, জেড প্রতীকীয় অক্ষর ব্যবহৃত কোন গ্রুপে, নট আমাদের পর্যায় চাই নাই। তো এটা বুঝতেই পারা যাচ্ছে ডি ব্লক মৌল, যেহেতু এন এবং n-1 ডি আছে এখানে, সো এটা হচ্ছে এন এর ইলেকট্রন মানে এন এস এর ইলেকট্রন প্লাস হচ্ছে n-1 ডি তে জয়টা ইলেকট্রন আছে সেইটা। সো এন এস এর ইলেকট্রন কয়টা? দুইটা। n-1 ডি তে ইলেকট্রন আছে কয়টা? তিনটা। তার মানে আলটিমেটলি কয়টা? পাঁচটা। সো সঠিক উত্তরটা কোথায় যাচ্ছে? 5 নম্বরে। শেষ। আচ্ছা ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন গ্রুপে? আগে পর্যায়ে আসতে হবে পরে গ্রুপে। সো ক্যালসিয়ামটা তো হচ্ছে আমরা 2 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে 2 নম্বর গ্রুপে মানে হয় এটা না হয় এটা সঠিক উত্তর হবে, এবং এটা 2 নম্বর পর্যায়ে না, নিশ্চয়ই 4 নম্বর পর্যায়ে। কেমনে আমরা করলাম? ধরো ক্যালসিয়াম হচ্ছে আমাদের কত রে? 20। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, বাস শেষ। দেখো 20 হয়ে গেছে। হ্যাঁ, সো এই যদি ক্যালকুলেশন হয় তোমার 20 হয়ে গেছে কিন্তু। সেটা আমরা দেখতে পাচ্ছি এস ব্লক মৌল, এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্টের জন্য এন এর ভ্যালুটাই হয় হচ্ছে তার পর্যায়, মানে সেটা কত? 4, এবং এস এ জয়টা ইলেকট্রন সেটা হয় তার গ্রুপ। এস এ কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। সো 2 নম্বর গ্রুপ। সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? কোন পর্যায়ে অবস্থিত বলছে? 4 নম্বর পর্যায়ে ভাই। একটা পর্যায়েরই ডি ব্লক মৌল তোমাদেরকে মনে রাখতে বলা হয়, এবং সেটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে। সো সঠিক উত্তরটা কোনটা হবে? চতুর্থ। এছাড়াও তুমি যদি করো তাহলে ফেরাম 26, সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। সো সঠিক উত্তরটা এখান থেকে 3d6 থেকে দেখতে পাচ্ছি ডি ব্লক এলিমেন্ট, এবং তার এন এর যে ভ্যালুটা, সর্বোচ্চ শক্তি স্তরে এন এর যে ভ্যালুটা, এন আর n-1 ইন্টু ডি, তাহলে এই যেটা আমাদের আছে এন এর ভ্যালুটা সেটাই হয় হচ্ছে তার পর্যায়ের ভ্যালু। সো আমাদের পর্যায়ের ভ্যালুটা কত? 4। আচ্ছা পর্যায় সারণীতে ভ্যানাডিয়াম 23 মৌলটির অবস্থান কোথায়? সো এটাও আমাদের পর্যায় 4এ অবস্থিত। সো পর্যায় 4 মানে 1 নাম্বারটা উত্তর হবে না, বাদ বাকিটা যে কোনোটা উত্তর হওয়ার জন্য পসিবিলিটি রাখে। তো এটা হচ্ছে 3 4 5 ভ্যানাডিয়াম, হ্যাঁ 5, তাহলে 5 নাম্বারে যাবে আর কি, যে এটা হবে। দেখো কেমনে, ভ্যানাডিয়াম কত আমাদের? 23 না? চলো করে ফেলি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 20 হয়ে গেছে 3। সো এই যে দেখো ডি ব্লক মোলের একটা বৈশিষ্ট্যের মতন পেয়ে গেছি আমরা, ns2 n-1 d ইন্টু 1 থেকে 1 থেকে 10-এর ভিতরে আছে। সো এই ব্লকের জন্য এন এর ভ্যালুটা কত হয়? এন এর ভ্যালু এন মানে হচ্ছে 4 বুঝে গেলাম আমরা। ওকে, আর তারপরে আসে হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে ডি ব্লক মোলের জন্য আমরা করব এন এস এর জয়টা ইলেকট্রন আর n-1 ডি এর জয়টা ইলেকট্রন। সো 2 আর 3 কত হয় রে? 5। সো সঠিক উত্তরটা আমাদের কোনটা? এই যে 5। আচ্ছা এবার চলে আসো পর্যায় সারণীর ভিত্তি সম্পর্কিত। পর্যায় সারণীর ভিত্তিটা আসলে কি? ইলেকট্রন বিন্যাস এবং এর ব্যতিক্রম। চলো আমরা দুইটা জিনিসই দেখে ফেলি। আসো পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। চোখ বন্ধ করে। পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এবং পর্যায় সারণীকে সাজানো হয়েছে বর্তমানে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে। ওকে, পর্যায় সারণীতে সত্যিকার মূল ভিত্তি কি? সত্যিকার মূল ভিত্তি যেই জিনিসটা সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটাই হচ্ছে সত্যিকার মূল ভিত্তি। কোথাও কোথাও তুমি পারমাণবিক সংখ্যা দেখতে পাবা। কেন এটা দেওয়া হয়েছে ভাই? পারমাণবিক সংখ্যাকে কেন বলা হয়? কারণ পারমাণবিক সংখ্যাটাই তো হচ্ছে তার প্রোটন সংখ্যা। সো প্রোটন সংখ্যা সমানই থাকে ইলেকট্রন সংখ্যা। ওই ইলেকট্রন সংখ্যাকে বিন্যাস করার মাধ্যমে ইলেকট্রন বিন্যাসটা হয়, সেটার উপর ভিত্তি করে তার অবস্থানটা নির্ধারণ করা হয়। তাহলে সত্যিকার অর্থে মানে এখানে কোর পর্যায়ে গেলে আসলে পারমাণবিক সংখ্যাকে পাবা তুমি। দ্যাটস এখানে সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, এবার ব্যতিক্রম সম্পর্কিত। ব্যতিক্রম সম্পর্কিত বলতে এই যে আমি কিছু এলিমেন্ট লিখতেছি, দেখো ক্রোমিয়াম, কপার, সিলভার, মলিবডেনাম, ল্যান্থানাম, মার্কারি, এই যে মৌলগুলো আছে সে মৌলগুলো তাদের সচরাচর পারমাণবিক বিন্যাসের একটু ব্যতিক্রম হয়। কেমন? ধরো আসো ক্রোমিয়ামের যদি আমরা কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 24। সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। দেখো এরকম হওয়া উচিত, এটা হচ্ছে এরকম হওয়া উচিত। এরকম হওয়া উচিত।
বাট হয় না এরকম। কেন হয় না? কারণ এই যে দেখো আগে তো এখানে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে ওখানে, এটাই যাওয়া উচিত ছিল। বাট এই যে D4s থেকে যদি আসলে এই যে এটা ছোট জায়গা, এটা শোষিত হয় বেশি, তাহলে 3D5, এই যে দেখো এটা যদি এরকম ইলেকট্রন বিন্যাসটা থাকে, তাহলে তুমি আলটিমেটলি দেখো ভাই এই যে শক্তি স্তরটা তুমি পাইলা এখানে, হ্যাঁ, সেটা কিন্তু যথেষ্ট স্থিতিশীল হয়েছে। এই যে দেখো এটা কি একটু স্থিতিশীল, মানে অর্ধপূর্ণ, বেশি স্থিতিশীল, ঠিক আছে। তাই একটা ইলেকট্রন নিয়ে সে ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ করে রেখে বেশি স্থিতিশীল অবস্থা অর্জন করে। সো দেখো এটা একটা আউটবাউন্ড নীতি বা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটলো। ঠিক আছে, কিরকম যদি আমি তোমাকে আরেকটা দেখাই, কপারের জন্য দেখাই, 29। সো এটা থাকে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 এমন থাকে। দেখো এখানে আবারও কি করবে, এখানেও যে কাজটা করে সেটা হচ্ছে এরকমটা হওয়ার কথা ছিল, বাট এরকমটা হয় না। সে কি করে আসলে, সে বেসিক্যালি একটা ঘটনা ঘটায় দেয়। সে ঘটনাটা ঘটায় দেয়, দেখো কেমন ঘটনা ঘটায়। সে যে কাজটা করে সেটা হচ্ছে এই যে 3d9 না, 3d9 এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে সে এখানে নিয়ে নেয়। তাহলে এখানে থাকে 1, ওখানে হয়ে যায় হচ্ছে 3d10। তাহলে এটা ফুলফিল হয়ে গেল। সো ফুলফিল হয়ে গেলে এটা কত হবে আমাদের 4s1 3d10। ফুলফিল অরবিটালটা অবশ্যই বেশি স্থিতিশীল, এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। ওকে, সো এরকমভাবে আমি যে এলিমেন্টগুলো এখানে লিখেছি এরাই নর্মালি আমাদের কি দেখায়, এরকম ব্যতিক্রম দেখায়। সো কেয়ারফুল থাকবো আমরা। চলো আমরা কোশ্চেন দেখি। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী গ্রুপ 2 এর অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী ব্যতিক্রম? এরকম একজন পাবলিকই আছে, সে হচ্ছে ভাই হিলিয়াম। কত তার 2। সো সে হচ্ছে 1s2। তাহলে দেখো এটা আসলে যে NS 1 থেকে 2 এটাই কিন্তু ফিল আপ করতেছে। তো এটা ফিল আপ করলে এটা একটা এস ব্লক এলিমেন্ট হওয়া উচিত ছিল এবং তার পজিশনটা 2 নম্বরের গ্রুপ 1 নম্বর পর্যায়ে হওয়া উচিত ছিল। বাট এরকমটা 1 নম্বর পর্যায়ে তো ঠিক আছে, কিন্তু এর পজিশনটা কত 18 নম্বর গ্রুপে দেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয়, তার একটা মাত্র পর্যায়ে থাকে এবং ওই পর্যায়ের ভিতরে একটা মাত্র শক্তি স্তর, এবং ওই শক্তি স্তরের ভিতরে ইলেকট্রন থাকে 2টা। সেই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা কোনো কিছুর মাধ্যমে কি করতে চায় না, যৌগ গঠন করতে চায় না। দ্যাটস ওয়াই আমাদের সঠিক উত্তর হচ্ছে কে এখানে, হিলিয়াম। মাথায় থাকে জানো, ঠিক আছে। ওকে, চলো আসে পরেরটা দেখি। ল্যান্থানাম কত নম্বর পর্যায়ের মৌল? ল্যান্থানাম কত নম্বর পর্যায়ের মৌল? সো আমি তো এটা তোমাকে দেখালামই। বিষয়টা হচ্ছে ল্যান্থানাম আর একটা নাম সিরিজ, যেটা এটা আমাদের কত, মানে যেখানে বেশি এলিমেন্টগুলো আছে। সো বেশি 6 আর 7 ছিল। তো 6 নম্বরে ল্যান্থানাম আছে, 7 নম্বরে কি আছে, একটা নাম আছে। তাহলে সঠিক উত্তর 6। এটা কেমনে হচ্ছে আসলে, এই যে আমি তো বললামই 1 নম্বর পর্যায় 2 3 4 5 6 7। সো 1 নম্বরে কয়টা পর্যায়ে মৌল আছে, কয়টা, 2টা। 2 এবং 3 এর ভিতরে মৌল আছে কয়টা আমাদের, 8টি। 4 এবং 5-এ 18টি। 6 এবং 7-এ 32টি। কেমনে 6 আর 7-এ 32টি? কারণ এখানে আছে হচ্ছে ল্যান্থানাম, এখানে আছে হচ্ছে একটা নাম। কত নম্বর গ্রুপের ভিতরে, 3 নম্বর গ্রুপের ভিতরে। বাস শেষ। তাহলে ল্যান্থানাম আছে কত নাম্বার, 6 নম্বর পর্যায়ে, গ্রুপ নাম্বার তার কত, 3। এমন। ওকে, চলো পরেরটা দেখি। পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কিত সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আসলে মানে যদি আমি চাই যে ডেফিনেশনটা আসলে হবে, সো ডেফিনেশনটা তুমি কি বলবা ভাই, বা আমরা ডেফিনেশনটাকে কি বলতে পারি? মৌলের পর্যায়বৃত্ত ধর্মের জন্য আমরা ডেফিনেশনটা বলবো এরকম, যে পর্যায় সারণীতে যে সকল ধর্মগুলো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলি। এগুলোর ভিতরে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আকার। আকার, পারমাণবিক আকার। চলে আসো আমরা হচ্ছে যে দেখে ফেলি। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে আমাদের আকার, আর একটা হচ্ছে আমাদের আয়িত, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আমি এটা পর্যায়বৃত্ত ধর্ম সিকিউ টপিকের ভিতরে ডিটেলসে দেখাইছি, কারণ ওখানে আমাদের এটার কোশ্চেনে সলভ করতে ছিল, তো সো ডিটেলসে এটা দেখানো লাগছে। আমি এটা ওখানে ডিটেলসে দেখাইছি, তুমি কাইন্ডলি ওখানে হচ্ছে যে থিওরিটা ভালো মতন ডিটেলসে পেয়ে যাবা। আমি এখানে থিওরি আলোচনা করবো না, জাস্ট উত্তর করার জন্য যতটুকু আমার দরকার ততটুকু আলোচনা করে ফেলবো। আকারটা একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, হ্রাস পায় বা কমে, আর উপর থেকে নিচে আসলে হচ্ছে কি হয়, বাড়ে বা বৃদ্ধি পায়। ঠিক একই রকমভাবে আমরা যদি চিন্তা করি আয়িত, এটা আমাদের উল্টা ঘটে, মানে এটা হচ্ছে এদিকে বৃদ্ধি পায় আর এদিকে হচ্ছে হ্রাস। এই হচ্ছে ঘটনা। এখন এখানে আয়নীকরণ শক্তির ভিতরে সব থেকে বেশি ব্যতিক্রম দেখা যায়। আয়নীকরণ শক্তির ভিতরে ব্যতিক্রম কিছু পেয়ারের কথা বলি। আয়নীকরণ শক্তির ভিতরে ব্যতিক্রম কিছু পেয়ার, মানে হওয়া উচিত ছিল একটা, বাট হয় একটা। হ্যাঁ, তো রিল আর রিয়েল আকারে আমি এটা পড়াইছি ওখানে, এখানে ডিটেলসে দেখাবো না, এখানে খালি বলে দিব। বেরিলিয়াম আর বোরন, নাইট্রোজেন এবং অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার। সো দেখো এগুলা হচ্ছে প্রত্যেকটা বাম থেকে ডানের মৌল লেখা আছে, বাম থেকে ডানে, মানে নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে ডানে কিন্তু অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ভিতরে ডানে কিন্তু অ্যালুমিনিয়াম। তার মানে হওয়া উচিত ছিল এদেরই বেশি, যেহেতু বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, বাট হয় হচ্ছে উল্টাটা। সো হয় উল্টাটা মানে কি, এর বেশি। কিসের ভ্যালু বেশি ভাই, আয়নীকরণ শক্তির মান বেশি। ইলেকট্রন শক্তির ভিতরে একটাই ভ্যালু খালি দেখা যায় পার্থক্য, সেটা হচ্ছে ফ্লোরিন ক্লোরিন।
ইলেকট্রন আসক্তির ভিতরে একটাই খালি পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে ফ্লোরিন ক্লোরিনে। মানে হওয়া উচিত ছিল কেমন, লিখি, হওয়া উচিত ছিল আমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হওয়া উচিত ছিল, যেহেতু আমরা বাম থেকে মানে উপর থেকে নিচে নামবো একটা গ্রুপ, এটা উপর থেকে নিচে না, উপর থেকে নিচে নামলে নর্মালি এটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে সব থেকে বেশি হওয়া উচিত ছিল কার, এর, তারপরে এর, তারপরে এর। বাট এরকমটা হয় না, এই জায়গাটাতে উল্টে যায়। সো এই জায়গাতে উল্টে যে কি ঘটে আসলে ভাই বলো তো, ঘটে হচ্ছে ক্লোরিন ফ্লোরিন, মানে ব্যাপারটা ঘটে হচ্ছে সব থেকে বেশি ক্লোরিনের, তারপরে ফ্লোরিনের, তারপরে হচ্ছে এমন ব্রোমিন আয়োডিন। এই হচ্ছে আমাদের ইন টোটালের পার্থক্য। ওকে, বাদ বাকি আলোচনা করা শেষ ওগুলা। তাহলে আমরা হচ্ছে যে চলো কোশ্চেনে শুরু করি। মৌলের ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক, তাহলে ওই যে ধাতব বৈশিষ্ট্য মানেই কি আসলে, তার যার ধাতব ধর্মটা বেশি। সো গ্রুপ 1 আর 2 এর মৌল সব থেকে বেশি ধাতব ধর্ম রয়েছে। তো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা যেটা, সেটা কি হয়েছিল আমাদের, হ্রাস পাচ্ছিল, এবং মানে সরি বৃদ্ধি পাচ্ছিল, উপর থেকে নিচে আসলে হ্রাস পায়। আয়নীকরণ শক্তির মান যার যত কম, সেটা তত বেশি সক্রিয় ধাতু বা তত বেশি ধাতব ধর্মটা বেশি। তাহলে এখানে দেখো তো আলটিমেটলি এখানে হচ্ছে সব থেকে মানে পজিশন অনুযায়ী চিন্তা করতে গেলে ফসফরাস, সিলিকন এগুলো সবাই হচ্ছে পি ব্লক মৌলের দিকে আছে। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নিজেও পি ব্লকে আছে, একমাত্র 2 নম্বর গ্রুপের মৌল আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, সেটা ধাতব ধর্মই সব থেকে বেশি হবে, তাই না? পজিশনের দিক দিয়ে চিন্তা করো, তাহলে আমরা কি ম্যাগনেসিয়ামকে এখানে দিব, তারপরে এখানে এতগুলা ফাঁকা, তারপরে অ্যালুমিনিয়ামকে দিব, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের পরেই আসে হচ্ছে ভাই সিলিকন, তারপরে আসে হচ্ছে ফসফরাস। তাহলে চিন্তা করো তো, বাম থেকে ডানে গেলে তো আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পেত, আয়নীকরণ শক্তির মানটা এদিকে গেলে কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে চিন্তা করতে গেলে সব থেকে বেশি ধাতব ধর্মটা কার হয়, আয়নীকরণ শক্তির মান যার কম। সো আমাদের সঠিক উত্তর কোনটা হয়, ম্যাগনেসিয়াম হয়, তারই ধাতব ধর্মটা সব থেকে বেশি। ওকে, কোনটি অপধাতু? অপধাতু মানে ধাতুও না অধাতুও না, যেমন হচ্ছে তাদের বিশেষ করে 14 নম্বর গ্রুপের মৌল, মাথায় রাখবা কত গ্রুপ 14 মৌল, গ্রুপ 14 মৌল যারা, তারাই আসলে মেইনলি কি অপধাতুর মতন কাজ করে। যেমন হচ্ছে কার্বন না করলো সিলিকন, জার্মেনিয়াম, এরা বিশেষ করে। সো আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলো, সিলিকন, কার্বন বাদে কিন্তু। আচ্ছা, এরপরে আসো, কোন মৌলেরই পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? গ্রুপের দিক থেকে যে সব থেকে নিচে নর্মালি সেই, যদি একই গ্রুপ নিয়ে আলোচনা হয়, যদি পর্যায় নিয়ে আলোচনা হয়, তাহলে পর্যায়ে যে সব থেকে কাছের দিকের পর্যায়ে, মানে যত পর্যায়ে ভেতরের দিকে যাবে তত ছোট ছোট হতে থাকবে। সেখানে দেখি আমরা চিন্তা করি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মানে সালফার, ব্রোমিন। একটা জিনিস দেখো, আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সে কত নাম্বার পর্যায়ে আছে। যেমন ম্যাগনেসিয়াম আছে হচ্ছে আমাদের কত, 3 নাম্বার পর্যায়ে, সালফার আছে কোথায় আমাদের 3 নাম্বার পর্যায়ে, ব্রোমিন আছে আমাদের 4 নাম্বার পর্যায়ে, ক্যালসিয়াম আছে হচ্ছে আমাদের কত ভাই 4 নাম্বার পর্যায়ে। সো তাহলে এই যে ম্যাগনেসিয়াম এবং সালফার এরা উত্তরই আমাদের হচ্ছে না, কারণ তার কাছে তো একটা এক্সট্রা শক্তি স্তরই নাই, একটা এক্সট্রা শক্তি স্তরই নাই। 4 নাম্বার পর্যায়ে মানে কি 4 পর্যন্ত তার শক্তি স্তর গেছে। আচ্ছা, তো এই 4 পর্যন্ত শক্তি স্তর গেলে ব্রোমিন হচ্ছে আমাদের 4 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে। এই যে ক্যালসিয়াম, হ্যাঁ, তো পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে এভাবে এতগুলো গেল, স্ক্যানিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, হ্যান, তারপরে এখানে আসে হচ্ছে কি আমাদের ব্রোমিন। সো তুমি চিন্তা করো, এখানে হচ্ছে ব্রোমিন, তাহলে বাম থেকে ডানে গেলে আমার আকারটা হ্রাস পায়, তাহলে অবভিয়াসলি আমার ক্যালসিয়াম আকারের দিক থেকে বড় হচ্ছে, তার মানে সঠিক উত্তরটা আমাদের কোন দিকে হবে, ক্যালসিয়াম। এমন ক্লিয়ার কথাটা, বুঝা গেছে না? এই আচ্ছা, সো এরপরে চলো পরের অংশটা আমরা দেখি। নেক্সটটা বলতেছে আমাদের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। আমরা যে থিওরামটা মাত্র আলোচনা করলাম সেটারই আর একটা ইমপ্লিমেন্ট, খালি বিপরীত, ওটা আমরা সেটা ছোট সেটার কথা বলছি, এটা আমরা বড়টা নিয়ে আলোচনা করবো। তো চলো এটা দেখি, পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম যদি হয়, তাহলে যার মানে যে আমাদের পরবর্তী পর্যায়ে আছে সে তো আমাদের আলোচনাতেই আসবে না, বুঝতেছো কিনা? যে আমাদের পরবর্তী পর্যায়ে আছে সে তো আলোচনাতে আসবে না, মানে বেশি পর্যায়ে আছে। ফার্স্টে যদি আমরা দেখি মানে ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, সোডিয়াম সবগুলো ভাই এক পর্যায়ে আছে। কত নাম্বার পর্যায়ে বলো তো? 3 নাম্বার। আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে প্রথমে কে থাকবে? 1 নাম্বার গ্রুপে আছে সোডিয়াম, তারপরে আসে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ওকে, তারপরে আসে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়ামের পরেই ছিল হচ্ছে আমাদের সিলিকন, তারপরে আসে হচ্ছে ফসফরাস, তারপরে হচ্ছে আমাদের সালফার। এই সেই অর্ডারটা ফলো করে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদেরকে বলতেছে সব থেকে কম, তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা সব থেকে কম হয়, তার মানে আমাদের লিস্টে আসলে উইনার হিসেবে থাকতেছে কে? সালফার। সো সঠিক উত্তরটা তাহলে আমাদের কোনটা? সালফার। ওকে, সালফার, ক্লিয়ার না? আচ্ছা, ওকে, পরেরটাতে আসো, কোন ক্যাটায়নটির আকার সব থেকে ছোট? আমরা দেখব যে এখানে যেমন যে মানে এলিমেন্টগুলো দেওয়া আছে কার আকার সব থেকে ছোট বলছে, কোনটার আকার। আচ্ছা, তো আমরা দেখব হলো যে প্রথমত যে আমাদের পরবর্তী পর্যায়ের পাবলিক সে আমাদের লিস্টেই আসবে না, কারণ সে তো বড় হবে। যেমন ধরো এই যে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা তিনজনই হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়ের, 3rd পিরিয়ডের পাবলিক, 3rd পিরিয়ড, হ্যাঁ। বাট এই যে পটাশিয়াম সে আমাদের কত ভাইয়া? 4th পিরিয়ডের পাবলিক,
4, তার মানে তো সে আমাদের উত্তরে আসবে না, সে বড় হবে, আমাদের তো ছোট আকার চাইছে। আচ্ছা, তো বাদ। তাহলে এবার এই তিনজনের ভিতরে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা তুলনা করব হচ্ছে তাদের ইলেকট্রন প্রোটনের কাউন্টে। ইলেকট্রন প্রোটনের কাউন্টে যদি করি, তাহলে একটু দেখো তো, ইলেকট্রন প্রোটনের কাউন্টে করলে সোডিয়াম প্লাসের ভিতরে, আসলে সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, মানে তার ভিতরে 11টা প্রোটন আছে, বাট ইলেকট্রন কয়টা? 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও যদি আমরা একটু ভালো করে দেখি, ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে বোঝাচ্ছে সেখানে আমার 12টা প্রোটন আছে ভাইয়া, বাট ইলেকট্রন কয়টা আছে? আমার 10টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম 3 প্লাসেও আমার ইলেকট্রন কিন্তু 10টাই আছে, 13টা প্রোটন, ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা? 10টা ইলেকট্রন। প্রত্যেকটাতেই দেখো ভাইয়া 10টা করে ইলেকট্রন আছে, 10টা করে ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রনটা আমার আকার ছোট বড় করাতে এখানে ইফেক্ট রাখতেছে না, ইফেক্ট রাখতেছে আসলে কে? প্রোটনটা। সো প্রোটন যেখানে বেশি সেখানে নিশ্চয়ই প্রোটনের প্রভাবটা বেশি, প্রোটনের প্রভাব যেখানে বেশি সে নিশ্চয়ই সর্বস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে আকর্ষণ করে, সেগুলোকে মানে বেশি বলে আকর্ষণ করে আকারটাকে সংকুচিত করে রাখতে পারবে বা স্ট্রিং করে রাখতে পারবে। সো আমাদের এই যাত্রায় রাইট অ্যান্সার বা বিজয়ী উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখেন 13টা প্রোটন, 10টা ইলেকট্রন, বেশি প্রভাব খাটাতে পারবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, কোনটির আকার সবচেয়ে বড়? আকার সব থেকে বড় যদি হয় তাহলে হচ্ছে যে আমরা এই চিন্তা ভাবনাই করবো। ধরো এখানে কিন্তু আমাদের আলোচনা আছে এর উপরে, দেখো এখানে যেমন সোডিয়াম প্লাস আছে, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে। সো এখানেও যদি আমি হচ্ছে ইলেকট্রন প্রোটন দিয়ে চিন্তা করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যায়। দেখো এখানে আমাদের 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, এটা কিন্তু সবাই একই পর্যায়ে। এখানে কত বলো তো? 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। এখানে দেখো আমার 12টা প্রোটন, 10টা ইলেকট্রন। এখানে আমাদের কি 13টা প্রোটন, 10টা ইলেকট্রন। সো এই তো সব থেকে ছোট করবে, মানে আকারটা সব থেকে ছোট করবে, তারপরে এই করবে, তারপরে এই করবে, বাট এইখানে আমার নিউট্রাল একটা অবস্থা আছে, সো এই সব থেকে বড় হবে, তাই কি না? ওকে, পরটা দেখি, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, নট কম, সব থেকে বেশি। সো আমরা জানি আয়নীকরণ শক্তির মানটা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে বাড়ে, উপর থেকে নিচে আসলে কি ছিল ভাই বলো তো? কমে। সো তার পজিশনটা উপরে হইতে হবে এবং যত ডান দিকে হওয়া সম্ভব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো এখানে আমার সোডিয়াম এবং পটাশিয়াম। সো পটাশিয়াম আমার উত্তরই না, সে সব নিচের মৌল। ক্যালসিয়াম আমার উত্তর না, সেও হচ্ছে যে চতুর্থ পর্যায়ের মৌল। তো আমাদের তৃতীয় পর্যায়ের মৌল থেকে আমরা হচ্ছে পিক করব, কারণ সেটা তো উপরে, কারণ নিচে নামলেই তো কমবে, উপরে উঠতে হবে তাহলে। সো উপরে কে? সোডিয়াম, এবং কে আমাদের? ম্যাগনেসিয়াম। ক্লিয়ার কি না? সো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে, যদি আমরা চিন্তা করি, বান যেটা সব থেকে ডানে, যেটা সব থেকে কি ডানে ডিপেন্ড করতেছে, তাই না? সো যেটা সব থেকে ডানের ভিতরে যদি হয় সেটা কি আমাদের আসতেছে? ম্যাগনেসিয়াম আসতেছে। সো সঠিক উত্তরটা কোনটা আমাদের? ঘ হচ্ছে। ক্লিয়ার? ডান দিকে যেটা, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামটা অ্যাটলিস্ট ডানে, সেটাই। ওকে, পরের কোশ্চেন দেখি, কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? এখানে একটা কোশ্চেন আসছে, আয়নীকরণ শক্তির মানটা বেশি। দেখো এখানে যে কয়টা মৌল দেওয়া আছে, উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মানটা কমে। সো যারা নিচ পর্যায়ে তাদেরকে নিয়ে আমরা আলোচনাই করবো না। ফসফরাস, ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু নাইট্রোজেন, ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ের মৌল। সো যেহেতু মান বেশি চাইছে, উপরে নিচে নামলে যেহেতু কমে, তার মানে তাদের নিয়ে আলোচনাই হবে না, তারা বাদ। তাহলে আমাদের নাইট্রোজেন বা ফ্লোরিনের ভিতরে উত্তর হবে। এখন আমরা জানি যে আমাদের বাম থেকে, এটা তো একই পর্যায়ের মৌল না নাইট্রোজেন আর ফ্লোরিন, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা কি হইতো? বাড়তো। তো তাহলে আমাদের যেহেতু বেশি চাইছে, তাহলে নাইট্রোজেন এবং ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের অবস্থান সব ডানে, তার মানে উত্তরটা হচ্ছে ফ্লোরিন। ক্লিয়ার? ওকে, তো চলো এর পরের কোশ্চেনের দিকে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা আমাদের বলতেছে কোনটির আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে কম? মানটা কম। দেখো সবগুলা মৌল একই গ্রুপের দেওয়া। হ্যাঁ, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বা ছেঁচে ফেলেছে, যাই বলো, হাইড্রোজেন, লিনা, এমন। সো এখানে সব থেকে নিচে যে মৌল তার নিশ্চয়ই আয়নীকরণ শক্তির মানটা সব থেকে কম, কারণ জানি আমরা এক গ্রুপে আয়নীকরণ শক্তির মানটা উপর থেকে নিচে কমে। তাহলে কে সেটা? রুবিডিয়াম। সো রুবিডিয়ামই যাওয়ার রাইট অ্যান্সার। আচ্ছা, ক্ষার ধাতু সমূহের মধ্যে সক্রিয়তার ক্রম নিচের কোনটি? ওই যে বললাম আয়নীকরণ শক্তির মান যার যত কম সে তত বেশি সক্রিয়। তাহলে দেখো আমাদের এখানে তুলনা করছে হচ্ছে এমন। তাহলে দেখো আমার সব থেকে বেশি সক্রিয়টা হচ্ছে যে আমাদের এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এরকম ভাবে উপরে উঠবে, বা সব থেকে বেশি সক্রিয় তুমি ফ্রান্সিয়ামও বলতে পারো। এখানে যেহেতু সর্বোচ্চ সিজিয়াম পর্যন্ত আছে, মানে সিজিয়াম এখানে সব থেকে বেশি সক্রিয়, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। সো আসলে সঠিক উত্তরটা কোথায় আছে? এই যে সিজিয়াম সব থেকে বেশি, তারপরে রুবিডিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, মানে 1। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম বলছে। সো ইলেকট্রন আসক্তির পরিমাণ বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের কি হইতে হবে? বাড়তো, উপর থেকে নিচে আসলে
কমতো, তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে যারা নিচ পর্যায়ে আসে তাদেরকে প্রথমে দেখতে, মানে গ্রুপ ওয়াইজ যদি চিন্তা করি। আর যদি পর্যায় ওয়াইজ চিন্তা করি তাহলে হচ্ছে যারা উপর, মানে পর্যায় ওয়াইজ চিন্তা করলে যারা সব থেকে ডান দিক মানে বাম দিকে আছে তাদেরকে নিব, কারণ বাম থেকে ডানে গেলে, ডানে যদি আমি যাই তাহলে আমাদের কি পর্যায়ে মানে ইলেকট্রন শক্তির মানটা বাড়তেছে, যেটা আমরা দেখছিলাম। সো প্রথমে দেখো, এই যে দেখো বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম। এখন কথা হচ্ছে এই যে রেডিয়াম আর মানে এরা যারা আছে, এই যে এদের দিকে ভালো করে দেখো, এরা সবগুলো একটা গ্রুপের মৌল দেখা আছে। কে কে? এই যে দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে এমন, ঠিক আছে, এমন হবে। আচ্ছা, সো দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এমন যদি ঘটনাটা ঘটে তাহলে আমরা তো জানি যে ইলেকট্রন আসক্তির মানটা বাম থেকে ডানে গেলে কি হইতো, আমাদের বাড়তো, উপর থেকে নিচে আসলে কমতো। তার মানে সব থেকে নিচে নিশ্চয়ই তার কম, সব থেকে নিচে কে বলো তো? রেডিয়ামটা না? তার মানে 7 সব থেকে কম। পারা যাচ্ছে এই উত্তরগুলো করতে? একটু এগুলো ভালো করে শিখতে হবে ভাই। এবং এই জন্যই বলছিলাম আমি এস ব্লক আর পি ব্লক মৌলগুলো গ্রুপ ওয়াইজ তুমি মনে রাখো, তাহলে তোমার পর্যায় সারণীতে আটকানোর কোনো উপায় নাই। আচ্ছা, নিচের কোন মৌলগুলোর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি বলছে। সো আমরা দেখি, এই যে দেখো এখানে আমাদের এরকম ভাবে দেওয়া, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানটা বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। তার মানে সব উপরে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করব। ধরে নাও সবাই হচ্ছে আমাদের একই গ্রুপ, মানে একই পর্যায়ের মৌল। কোন পর্যায়ের? 3 নাম্বার পর্যায়ে। সব প্রথমে আছে কি? সোডিয়াম, পরে আছে হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম, তারপরে একটা গ্যাপ দিয়ে আছে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে আছে হচ্ছে সিলিকন। সো বাম থেকে ডানে গেলে যেহেতু মানটা বাড়ে, তার মানে নিশ্চয়ই সিলিকনেরই সব থেকে বেশি, অ্যান্ড আওয়ার রাইট অ্যান্সার ইজ সিলিকন। ক্লিয়ার? ওকে। তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি? তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে যদি দেখো কোথাও ফ্লোরিন আছে, সো ফ্লোরিনই হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, তার ভ্যালুটা হচ্ছে 4। তড়িৎ ঋণাত্মকতার ভিতরে কোনো ব্যতিক্রম নাই। সো তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুটা বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের বাড়বে, বৃদ্ধি, উপর থেকে নিচে আসলে কি? হ্রাস। এই ঘটনাই, ঠিক আছে, এটাই ঘটবে। আচ্ছা, সো এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি বা ইএন এমন বলতে পারো, ইলেকট্রন নেগেটিভিটি আর ইএন। ওকে, চলো পরেরটাতে যাই। কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক মৌল? সো এখানে আমাদের ওই নাই, এখানে হচ্ছে অক্সিজেনটা সঠিক উত্তর হবে। কেমনে হচ্ছে এটা আমি বলে দিচ্ছি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, এটা দেখেই বলে দিলাম আর কি। যাই হোক, অক্সিজেনটা কেমনে তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি? কারণ আমরা তড়িৎ ঋণাত্মকতার মান যদি বাম থেকে ডানে গেলে কি হবে ভাইয়া? বাড়বে, উপর থেকে নিচে আসলে কমবে। সো যারা নিচে আছে, যেমন হচ্ছে ধরো তাদের তো কম, এই যে ক্লোরিন, সালফার, এটা তৃতীয় পর্যায়ের মৌল, তাদের তো কম, তাহলে নিশ্চয়ই উপরেরটাই হবে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকম হয় হচ্ছে তুলনা। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার মান বাম থেকে ডানে গেলে বাড়বে, তার মানে এই হয় হচ্ছে তার সিরিয়াল। তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি, তো এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে তুলনা করলে কার উত্তরটা হচ্ছে? তাহলে অক্সিজেন হচ্ছে। শেষ। এরা তো নিচে, এদের তো তুলনা করারই দরকার নেই। এটা কেমন নিচে? এটা তো 3 নাম্বার পর্যায়ের মৌল। আমাদের তো উপর থেকে নিচে আসলে কি হতো? তড়িৎ ঋণাত্মকতা কমতো, দেখলাম না মাত্রই তো, কমতো। তাহলে তো এটা তো এমনিই কম, অ্যাটলিস্ট যারা 2 নাম্বার পর্যায়ে আসে তাদের থেকে তো কম। ওকে, এবার চলে আসো গ্রুপ ভিত্তিক মৌলের বিশেষ নাম সম্পর্কিত, মানে এক একটা গ্রুপের যে মৌলের এক একটা বিশেষ নাম আছে না ভাই, সেটা সম্পর্কিত। আচ্ছা, যেমন আমরা গ্রুপ 1, আমি কয়টা গ্রুপ লিখে দিই, তারপরে তোমাকে ওখান থেকে উত্তরটা দিয়ে দিই। এই যে দেখো, আমরা যেরকমভাবে মনে রাখি আসলে গ্রুপ 1 লিখতেছি, হ্যাঁ, হাই লি, মানে এটা তুমি ছন্দ দিয়েও মনে রাখতে পারো বা ইচ্ছা করে এমনিতেও মনে রাখতে পারো। আমি প্রিফার করবো ছন্দ দিয়ে মনে রাখো, তাহলে মনে থাকে আসলে এবং লং লাস্টিং হয়। তুমি যতদিন পর্যন্ত চিন্তা করবা মনে রাখবা, ততদিন পর্যন্ত মনে রাখতে পারবা। হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, 2 নাম্বার গ্রুপ। আমি কিন্তু সবগুলো মনে রাখতে বলি না, আমি হচ্ছে এখানে তোমাকে 2টা, মধ্যখানে 10টাই বাদ, তারপরে 13 থেকে আবার হচ্ছে 18 পর্যন্ত। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ। এই গ্রুপটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে কি বলা হয়? ক্ষার ধাতু বা ক্ষার ধাতু, বা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকালি মেটাল। হ্যাঁ, 2 নাম্বার গ্রুপটা হচ্ছে যেখান থেকে শুরু, বেরিলিয়াম, তারপরে মোগলাই, কাবাব, এমন। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ ভাইয়া, এবং এটাকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু, অ্যালকালি আর্থ মেটাল। হ্যাঁ, মৃৎক্ষার ধাতু। আচ্ছা, তারপরে আমি হচ্ছে যে এগুলা হচ্ছে যে ভাইয়া গ্যাপ, এগুলা হচ্ছে গ্যাপ। তারপরে ডিরেক্ট বলবো হচ্ছে ভাই তুমি এবার চলে আসো 13 নম্বরে। 13 নম্বরটা কে আসলে? বোরন গ্রুপ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া, টুরে। ওকে, তারপরে হচ্ছে 14 নম্বর গ্রুপ, এটা হচ্ছে কার্বন ফ্যামিলি, কাদলে, শার্ট, গেঞ্জি, টিন, লেড, স্যান্ডেল পাবে। আচ্ছা, তারপরে 14 নম্বর গ্রুপের পরে 15 নম্বর গ্রুপ ভাইয়া। 15 নম্বর গ্রুপটাকে এন দিয়ে, তাহলে এন, নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। সব থেকে ক্রিঞ্জ একটা ছন্দ হচ্ছে এখানে আছে। যাই হোক, আচ্ছা,
এটা আমি দিয়ে মনে রাখছি, অনেকে এটা মনে রাখেন নলকূপের পানিতে আর্সেনিক আছে, এরকমভাবে মনে রাখতে পারে, এটাও ভালোই। আচ্ছা, তারপরে হচ্ছে কত 16 নাম্বার গ্রুপ ও এস এস সি তে পড়ে। 17 নাম্বার গ্রুপটা এমনিই মনে থাকে আমাদের, সেটা কি আসলে ভাই বলো তো? 17 নাম্বার গ্রুপটা হচ্ছে আমাদের, আচ্ছা একটু চাপায় লিখি, হ্যাঁ 17 নাম্বার গ্রুপটাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা আমি কোনো ছন্দ দিয়ে মনে রাখিনি, এটা এমনি মনে থাকে। 18 নাম্বার গ্রুপটাকে আমাদের হিলিয়াম ছিল উপরে, হ্যাঁ, সো হিলিয়ামকে না লিখলে আবার অবিচার করা হবে, হিলিয়াম লিখলাম। তারপরে হচ্ছে কি আমাদের নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই এই হচ্ছে টোটালে। সো এর ভিতরে 13 নাম্বারকে বলা হয় বোরন ফ্যামিলি, 14 নাম্বারকে বলা হয় কার্বন ফ্যামিলি, 15 নাম্বারকে নিশ্চয়ই কি নাইট্রোজেন ফ্যামিলি না, 15 নাম্বারকে বলা হচ্ছে ভাই নিকটোজেন বা শ্বাসরোধকারী, নিকটোজেন শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। আচ্ছা আমি একটু দেখি যে আমাদের হলুদ লাইনটা আসলেও কি ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, বাট ব্ল্যাকটা ইউজ করা বোধহয় মোর বেটার, হ্যাঁ যেটাতে ভালো দেখা যাচ্ছে আর কি। ওকে, তো শ্বাসরোধকারী। তারপরে আমাদের 16 নাম্বার গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী, চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী, নিশ্চয়ই এগুলো আমরা জানি, আকরিক উৎপন্নকারী। আচ্ছা, 17 নাম্বার গ্রুপ যেটা সেটা হচ্ছে আমাদের হ্যালোজেন, হ্যালোজেনের অপর নামটা কি আমাদের বলতো? সামুদ্রিক লবণ তৈরিকারী, সামুদ্রিক লবণ। গ্রুপ 18 নাম্বারটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্রুপ, নোবেল। এই তো এটাই ছিল আমাদের এখানকার থিওরি। চলো আমরা দেখি আমাদের কোশ্চেন কি আছে। মৃৎক্ষার ধাতু সমূহের বহিষ্ঠ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? মৃৎক্ষার ধাতু বলো তো কোনটা ভাইয়া? এই যে এইটা মৃৎক্ষার ধাতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? S2 NS2, এটা হচ্ছে NS2 তাদের ইলেকট্রন বিন্যাস। সো কয়টা ইলেকট্রন আছে আসলে? দুইটা। শেষ, ডাল ভাত এগুলা তখন। অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল হচ্ছে একটা ডি অরবিটালের মৌল বা ডি ব্লক মৌল, একটা ডি ব্লক মৌল যার স্থিতিশীল আয়নের ভিতরে আমরা কি পাবো না, ধরো আমি তোমাকে এখানে দেখিয়ে দিই তাহলে, ডি ব্লক মৌল যার স্থিতিশীল আয়নের ভিতরে আমরা হলো যে ডি অরবিটালটা আংশিক পূর্ণ পাবো, মানে ফুল ফিল্ডও পাবো না আবার অর্ধপূর্ণ পাবো না। এটা হচ্ছে এখান থেকে শুরু হয়, দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, ওকে এটা বেশি নিচে নেমে গেছি রে, এটা এ বরাবর উঠবে। আচ্ছা চলো আমি হচ্ছে যে এ বরাবর উঠে যাই, মানে এটার সাথে যুক্ত হবো আসলে, হ্যাঁ। আচ্ছা যেহেতু 4 নাম্বার পর্যায়ে, এটা কত আমাদের? এটা অলরেডি কিন্তু হচ্ছে আমাদের, এটা আমাদের 1 নাম্বার পর্যায়ে হয়ে গেছে আসলে, এটা আমাদের 2 নাম্বার পর্যায়ে ছিল, হ্যাঁ। আচ্ছা ব্যাপার না, তো আমরা বুঝলেই হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই যে এইটুকুই আমার ডি ব্লক মৌল ছিল। তো তার ভিতরে আসলে এই যে একটা আছে স্ক্যান্ডিয়াম, একটা আছে হচ্ছে জিঙ্ক, এরা দুইজন বাদ দিয়ে মধ্যখানে যে কয়টা এলিমেন্ট আছে, আমরা তো 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ করলে এদেরকেই করি, তো এর ভিতরে যে কয়টা মৌল আছে কপার পর্যন্ত, মানে যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক বাদ দিয়ে সবগুলো হচ্ছে ডি ব্লক মৌল হয়। সো এদেরকে মনে রাখলেই হয়েছে, সেখান থেকে তোমার কোশ্চেন আসবে ইনশাল্লাহ, বাইরে যাবে না। সো দেখো এই যে ফেরাম সঠিক উত্তর হয়ে গেল। অবস্থান্তর মৌল নিচের কোনটি? ফেরাম, জিঙ্ক না, স্ক্যান্ডিয়াম না, পটাশিয়াম তো না, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক তো আগেই বাদ, ডি ব্লক হওয়া সত্ত্বেও না। আচ্ছা কোনটি মুদ্রা ধাতু? মুদ্রা ধাতুকে চিনে রাখবা 3 জন, একটা হচ্ছে কপার, সিলভার, তারপরে হচ্ছে অ্যারাম, এই 3 জন। এই যে আমরা এখানে দেখলাম না, এখানে দেখে নাও, এই যে কপারের নিচেই থাকে হচ্ছে সিলভার, তার নিচে থাকে হচ্ছে অ্যারাম বা স্বর্ণ, এদেরকে দিয়ে আগের সময় মুদ্রা বানানো হতো আর কি। তো সঠিক উত্তরটা আমাদের কোনটা? অ্যারাম। এরপরে কোন মৌলটি মুদ্রা ধাতু? এগেইন আবার একটা কোশ্চেন, সিলভার, আর কেউ আছে? নাই, সঠিক উত্তর এইটাই। মুদ্রা ধাতু নিচের কোনটি? দেখো কি টাইপের রিপিট আসতেছে আর কি, তামা বা কপার, পারা যাবে না, মাথায় রাখো কিন্তু, লোহা আবার দেখা মনে করো না যে ভাই এটা দিয়ে বোধহয় বানাইতো। আচ্ছা নিজের কোনটি হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্ত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। চলো দেখি, অ্যাস্টাটিন, এই যে সঠিক উত্তর, শেষ। এগুলা একটাও না। আম শেষে থাকলেই চিন্তা করবে সেটা ধাতু, ধাতু তো আর হ্যালোজেন কোনোদিনও হইতে পারে না। এগুলো হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন? 18 নাম্বার গ্রুপের যে মৌল সেটাই আসক্তিহীন, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে কে আছে দেখো তো? নিয়ন। ক্লিয়ার, শেষ। কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? অবস্থান্তর মৌল যে, সেই হচ্ছে রঙিন যৌগতে ব্যবহৃত হয়। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আছে হচ্ছে 4-5টা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি একটু বলি। প্রথমটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে পারে, দ্বিতীয়টা হচ্ছে রঙিন যৌগ গঠন করতে পারে, 3 নাম্বার হচ্ছে তাদের চৌম্বক ধর্ম, 4 নাম্বার হচ্ছে জটিল যৌগ তৈরি করে, আর 5 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে জটিল যৌগ গঠন করে, এবং এই তো এই কয়টাই। ঠিক আছে, কোনটাকে মিস করলাম? প্রথমটা একটা বললাম যে প্রভাবক রূপে কাজ করতে পারে। ওকে, পরেরটা হচ্ছে আমাদের
প্রভাবক রূপে পরিবর্তনশীল যোজ্যতা দেখায় 5টা, এটাই। সো এই 5টাই হচ্ছে এটা। সো 5টার ভিতরে দেখো ফেরাম, তাহলে সঠিক উত্তর কোনটা? ফেরাম। এগুলা দেখো তো, এগুলা কি কেউ আমার অবস্থান্তর মৌল না, তাহলে অবস্থান্তর মৌলটাই সঠিক উত্তর, ফেরাম। এবার চলে আসো আমাদের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। দেখো আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। দেখো এমসিকিউ যে আমরা কতগুলো কমপ্লিট করে ফেললাম, এখানে আমি চেষ্টা করছি তোমাদেরকে থিওরির বেশ কিছু পার্ট মানে অবশ্যই ডেলিভার করতে, তারপরে বাকিটুকু বোঝাতে। সো হোপসো এটা খুব কঠিন লাগার কথা না, হ্যাঁ। এবং থিওরিটুকু আমরা এই যে ক এবং ক্ষয় থিওরির ভিতরে প্লাস হচ্ছে পরবর্তীতে যখন সিকিউ আলোচনা করছি তার ভিতরে মোটামুটি ডিটেলসে আসলে পড়ানো আছে। তুমি যদি এই 3টা পার্টও কমপ্লিট করতে পারো ঠিক মতন, তোমার আসলে এই চ্যাপ্টার নিয়ে আর বোধহয় কোথাও আটকানোর থাকবে না ভাই। ওকে, সো চলো আমরা দেখে ফেলি। এখানে বলতেছে যে বিশেষ বিক্রিয়া সম্পর্কিত। সো আমরা বিক্রিয়ার কনসেপ্টটা দেখবো না, ডিরেক্ট বিক্রিয়াতে যেই বুঝবো। চুনের পানির সংকেত কোনটি? চুনের পানি মানে এই যে ক্যালসিয়াম অক্সাইড, একে তুমি যদি পানিতে দ্রবীভূত করো তাহলে তো সেটা আমার চুনের পানি হয়ে গেল, তাই না? সো এটা কি হয় আসলে বলো তো ভাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো কোথায় হবে আমাদের সঠিক উত্তরটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, এটা কিন্তু পাথর শক্ত। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, যেটা আমরা মানে হচ্ছে যে খাবার কাজেও ব্যবহার করি। চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে সাদা পদক্ষেপ পড়ে কোনটির? এই যে চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, প্লাস যখন কার্বন ডাইঅক্সাইড চালনা করব তখন আসলে যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি। সো বেসিক্যালি এই জিনিসটা কি? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের সাদা পদক্ষেপ পড়ে। এরপরে আমরা ডিরেক্ট জাম্প করব হচ্ছে যে আমাদের 24 সালের যে বোর্ড এমসিকিউগুলো আসছিল সেগুলা, চলো আমরা দেখে ফেলি। ওকে, সো এইখানে যে কথাটা হচ্ছে যে বোর্ড এমসিকিউ পারার ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি কেমন মেনটেন করবো, এই যে এক্সাম হল স্ট্র্যাটেজি 0 সেকেন্ড যেগুলা, মানে এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। দেখো 0 সেকেন্ড, 0 সেকেন্ড মানে এমন কিছু এমসিকিউ তুমি পাবা দেখলেই পারো, দাগায় ফেলো ঝটপট। ওটা হচ্ছে তোমার টাইম সেভিংয়ের জায়গা। আচ্ছা, কিছু এমসিকিউ আছে ম্যাথ দিছে, কেমিস্ট্রিতে কি ম্যাথ নাই? আছে। কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা ম্যাথ দিয়ে রাখছে। সো ম্যাথ আমি পারবো, বুঝতে পারতেছি, বাট আমার টাইম লাগবে, রাখো রাখো রাখো, নো প্রবলেম। এর থেকে দেখো থিওরি যেগুলো আছে মানে একবার দেখলেই তুমি পারবা এরকমগুলোকে আগে দাগিয়ে ফেলো। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ফার্স্ট কোয়েশ্চেন আগে আমরা দাগিয়ে ফেলবো এবং 1 থেকে 25 আমরা উইদিন 5 মিনিটসের ভিতরে একটা হচ্ছে ওভারভিউ দিয়ে দিব। তাহলে আমি বুঝতে পারবো কোন এমসিকিউ আমার কতটুকু সময় দিতে হবে। এটা কিন্তু খুবই জরুরি। এমন অনেক সময় হয় ভাইয়া, ধরো তুমি 10 নম্বর বা 12 নম্বরে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করতেছো, পারতেছো তুমি, আমি জানলাম। ওই ম্যাথটা করতে করতে সাপোজ তোমার সময় চলে গেছে প্রায় কত? 15 থেকে 20 মিনিট, সরি অত তো যাবে না, ধরো 3 থেকে 4 মিনিট চলে গেছে। এরকমভাবে যদি আরও 3-4টা মিনি ম্যাথ এরকম থাকে তাহলে তো তোমার সময় প্রায় অনেকটাই শেষ। এখন পরবর্তীতে দেখা গেল এমন কিছু কোশ্চেন ছিল যেটা তুমি চোখের দেখাতে পারতা, তাহলে কি এটা অনেক বড় মিস হয়ে গেল না? আমার সাথে অ্যাডমিশন সময় এরকম একবার হয়েছিল। দ্যাটস ওয়াই আমি তোমাকে ওই জায়গার শিক্ষা থেকে বিশেষ করে বলতেছি যে কাইন্ডলি এরকম করো না। আমরা যে কাজটা করবো, প্রথমে প্রপার কোশ্চেনের একটা ওভারভিউ নিয়ে নিব। ওভারভিউটা যদি নিয়ে নিই তাহলে আমাদের জন্য কোয়াইট ইজিয়ার হয়ে যাবে এটা তুলে ধরাটা বা বুঝতে পারাটা, ঠিক আছে? আচ্ছা, সো এই তো পারি ফার্স্ট, এটা একটা পারি স্লোটা হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম। এরকম কনফিউশন যেটা আছে রাখো, পারি না ওটাকে তো রাখোই। ওটা হচ্ছে যদি বোর্ডের মানে ফেভারে আসে তাহলে তুমি হচ্ছে যে চেষ্টা করলে আশপাশ থেকে বলা, যদিও সেটাকে আমি ডিমোটিভেটই করছি, দরকার নাই, যা পারবা নিজে, প্রয়োজন নেই আরেকজনের কাছ থেকে শোনা। তারপরে যদি দেখা যায় যে না একেবারেই হচ্ছে না ওরকম, তখন কি করার, এখন আসলে করতেই হবে কিছুটা। আচ্ছা, সো যাই হোক, চলো আমরা দেখে ফেলি আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে। এটা 24-এর একটা কোশ্চেন। কত ধরনের বেসিক্যালি মৌল রয়েছে আমাদের শরীরে? খনিজ। সো খনিজ আসলে আসে হচ্ছে 18, ঠিক আছে? ওকে, আয়রন পর্যায়ের কোন পর্যায়ে অবস্থিত? যেরকমটা বললাম এই কোশ্চেন থাকেই এখানে, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আমরা তো একটা পর্যায়ে ডি ব্লক মৌল পড়ি, সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে। সো সঠিক উত্তর চতুর্থই হবে। এছাড়াও তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, অলরেডি তো করছি রে ভাই, আবার করবো। 26, ধরো আর্গন নিয়ে নিলাম, আর্গন নিয়ে নিলাম 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s2, তারপর হচ্ছে 3d6, ঠিক আছে? 3d6 যদি এরকমটা হয় তাহলে এখান থেকে আমরা আরামসে বুঝতে পারতেছি এটা একটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 3d6। ক্লিয়ার? তাহলে এই পার্টটুকু তাহলে আমাদের সেটা কত হচ্ছে? চতুর্থ পর্যায়ে হচ্ছে এমন। ওকে, পরে অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো কত? অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? সো আমাদের যেটা ল্যান্থানাইড সারি সেটা শুরু হয় 57 থেকে 71। তাহলে পরেরটা জিনিস শুরু হবে সেটা 74 থেকে 88, এই ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটা সঠিক উত্তর কোনটা? এইটা। ক্লিয়ার না? ওকে, আচ্ছা 1 মিনিট, সেটা হচ্ছে 88, 74 থেকে 88, 14টা, 103, 104, 118, ঠিক আছে? ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যদি আমরা এটা চিন্তা করি, 57 প্লাস হচ্ছে 14কে যোগ করো তো কত হয় ভাই আমাদের? 1 7 4 10 মানে 67, 71, হ্যাঁ
এটা ঠিক আছে 71। তারপরে আবার আরো কয়টা মৌল আছে রে ভাই? এখানে একটু ভুল করছিলাম আমরা নিশ্চয়ই, এটা 71, এটা ল্যান্থানাইডের ভিতরেই থাকলো। তারপরে এখানে তো আরো মৌল আছে, তিনটা বাদ, মানে তিনটা বাদ দিলাম, তাহলে তিনটা বাদ দিলে আর কয়টা মৌল থাকে আমার? 18টার ভিতরে আরো 15টা, প্লাস হচ্ছে 15, তাহলে আর 15টা মৌল, প্লাস হচ্ছে আরো 2টা মৌল, এমন। সো তাহলে এখানে থাকে কত? 7 আর 1 8, মানে হচ্ছে অ্যাবাউট থেকে যাচ্ছে হচ্ছে আমাদের 8, আর এখানে হচ্ছে 8 88, তার মানে 89 থেকে শুরু হচ্ছে, এটাই ভাবতেছিলাম 89 থেকে 103। হ্যাঁ সরি, এটা কেমনে হলো দেখো তো ভাই, ল্যান্থানাইডের ভিতরে আসে হচ্ছে কয়টা মৌল তোমার? 14টা মৌল, এটা তুমি দিলা। ল্যান্থানাইড 57 থেকে শুরু, 57 আর 14তে কত হচ্ছে? 71 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ শেষ হলো, তারপরে তো 4 নাম্বার গ্রুপ থেকে তো 18 নাম্বার গ্রুপে আরো 14টা মৌল আছে, সেটাকে দিবা না তুমি? ওই 14টা মৌল নিয়ে নিলাম, ওই 14টা মৌল, ঠিক আছে। ওই 14টা মৌলের পরে তারপর মানে ওই 14টা মৌল বলতে হ্যাঁ ওই 14টা মৌল নিলাম, ওই 14টা মৌলের সাথে আবার আরো 2টা মৌল যোগ করতেছি। কেন 2টা মৌল যোগ করতেছি? কারণ তো আমার তো 3 নাম্বার গ্রুপ থেকে শুরু, তাহলে পরে তো আরো আছে, তাই না? পরে তো আরো আছে, সো পরে আরো এই জিনিস, এই হচ্ছে কথা। 14টা না, আসলে 15টা মৌল হয়, কারণ 14 নাম্বার গ্রুপ সহ, মানে 4 নাম্বার গ্রুপ সহ 14 পর্যন্ত, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কয়টা হয়? 15টাই হয়, ঠিক আছে। এই সঠিক উত্তর হবে এখানে 89 থেকে 103। ক্লিয়ার না? ওকে, এরপরে আসো পরের মৌলটার দিকে যদি আমরা যাই, তো আমাদেরকে এখানে দেখে বলতেছে যেটা, চলো আমরা সেটাকে সলভ করে ফেলি। কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেটটা হচ্ছে KMnO4। ক্লিয়ার? শেষ। আচ্ছা, চলো পরেরটাতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? কোন গ্রুপে তার অবস্থান? আচ্ছা, সো গ্রুপ নাম্বারটা যদি আমরা চিন্তা করি, তাহলে ক্রোমিয়াম এটা হয় হচ্ছে 24, তো ডি অরবিটাল মৌলের গ্রুপ হচ্ছে S এবং ডি এর ইলেকট্রনের যোগফল, এটা আসলে মানে 6 চলে আসে। চলো আমরা দেখে ফেলি। আর্গন যদি নিয়ে নিই 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে থাকে হচ্ছে 4s2 3d4, এমন থাকা উচিত ছিল, বাট এরকমটা না থাকে, এটা 4s1 থাকে, 3d5 থাকে। হোয়াটএভার, তুমি উপরেরটা করো নিচেরটা করো, গ্রুপ সংখ্যা আলটিমেটলি 6ই পাবা। তো সঠিক উত্তরটা কোনটা আসলে? 6। আচ্ছা, কোনটি মৃৎক্ষার ধাতু? দেখো তো, আর্গন, ক্রিপ্টন, স্ট্রনশিয়াম, ফ্রন্সিয়াম। স্ট্রনশিয়াম অবশ্যই। মৃৎক্ষার মানে কি? 2 নম্বর গ্রুপের মৌল, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, এই গ্রুপের মৌল। তাহলে সঠিক উত্তর কোনটা এখানে? স্ট্রনশিয়াম না? স্ট্রনশিয়াম না, এটাই 2 নম্বর গ্রুপের মৌল। আচ্ছা, কোনটি অবস্থান্তর মৌল নয়? নয়, দেখো, ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল, কপার ডি ব্লক অবস্থান্তর, আর্সেনিক পি ব্লক মৌল, মানে অবস্থান্তর মৌল না। আর্সেনিক কোন নাম্বার গ্রুপে আছে বলো তো ভাইয়া? এই যে NPS, নদীর পাড়ে এসো সখিনা বিকেলে, এটা কোন নাম্বার গ্রুপের মৌল? 15 নাম্বার গ্রুপের মৌল। সো এটাই না। আর মলিবডেনাম, সেও নিচে আছে। আচ্ছা, তাহলে চলো, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিন থাকলে তো ফ্লোরিনই উত্তর, ফ্লোরিন নাই, তাহলে আছে একে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, অ্যাস্টাটিন। তো আমাদের সঠিক উত্তরটাকে ক্লোরিন, কারণ আমরা জানি যে একটা তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে হচ্ছে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। তাহলে ক্লোরিন আর অ্যাস্টাটিন হচ্ছে সব মানে একই গ্রুপের এবং সব থেকে ডানে, তার মানে এদের দুজনের ভিতরে সব থেকে বেশি, এবং ক্লোরিনটা সব উপরে, তার মানে তারটাই বেশি। ওকে, কোন ক্যাটায়নের আকার সব থেকে ছোট? আকার সব থেকে ছোট বলছে, সো এটা আমরা অলরেডি করে ফেলছি। পটাশিয়াম যে আমাদের পরের পর্যায়ের মৌল, সে আসবেই না, সে তো সব থেকে বড় হবে। একই পর্যায়ের আছে হচ্ছে এই 3 জন। এখন আমরা ইলেকট্রন প্রোটন আকর্ষণ করব। এখানে হচ্ছে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে হচ্ছে 12টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে হচ্ছে 13টা প্রোটন 10টা ইলেকট্রন। সো একটা যদি আমি লক্ষ্য করি, তাহলে বলতে পারবো যে একমাত্র এক জায়গাতেই সব থেকে বেশি প্রোটনের প্রভাব, তার মানে সে সব থেকে বেশি ছোট করে রাখতে পারবে। তাহলে সব থেকে ছোট হবে কে? ঘ, 13টা প্রোটন 10টা ইলেকট্রন। শেষ আলোচনা, বুঝা গেছে না? ওকে ওকে, দেখো কোশ্চেন, ADEQ প্রতীকী অর্থে ব্যবহৃত। প্রথমে আমাদেরকে এই মৌলগুলোকে বের করে নিতে হবে একেবারে। চলো বের করে ফেলি। ফার্স্ট অ্যান্ড কাজ হচ্ছে সেটা, গ্রুপ 16তে এ হচ্ছে সালফার, সালফার বুঝাই যাচ্ছে। তার গ্রুপ 17তে ফ্লোরিন, ফ্লোরিনের পরে তাহলে কে আছে এবং সালফারের পরে ক্লোরিন, নিচ বরাবর এত, তাহলে কি হচ্ছে ক্লোরিন। ই কে আমরা গ্রুপ 1-এর মৌলের কথা বলছি, ADE। সালফারের যে পর্যায়টা বা ক্লোরিনের যে পর্যায়টা, সে পর্যায়ে 1 নাম্বার গ্রুপে আছে হচ্ছে ভাই সোডিয়াম, তার উপরের পর্যায়ে আছে হচ্ছে লিথিয়াম, তার উপরের পর্যায়ে ছিল হাইড্রোজেন। আচ্ছা, এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এটাই তো ভুল। যত নিচে নামবো তত আয়নীকরণ শক্তির মানটা কম, এটাই তো আমরা জানি। একটা পর্যায়ের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মানটা কি হয়? হ্রাস পায়। তার মানে আয়নীকরণ শক্তির মানটা কার কম? লিথিয়ামের কম, তাহলে এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম, এটাই তো ভুল। এটাই যদি ভুল হয়, তার মানে এখানে দেখো অপশন দেখেই বোঝা যাচ্ছে, তার মানে 2 আর 3ই হবে সঠিক উত্তর, তাই না? এরকম ভাবেও তুমি দিয়ে দিতে পারো। এরপরে আসো আমরা চিন্তা করি, ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, ডি
ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, অবশ্যই ছোট। কারণ কি দেখো তো, এটা তো উপরের দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে তৃতীয় পর্যায়ের মৌলের তুলনাই হবে না, তৃতীয় পর্যায়গুলো এমনিই বড় হবে, দ্বিতীয় পর্যায়ের যে কোনো কারো থেকে বড় হবে, কারণ ওর কাছে একটা এক্সট্রা পর্যায় আছে, তাই না? আর দ্বিতীয় পর্যায়ের একই যদি পর্যায়ে আসতাম আমরা বাম থেকে ডানে, তাহলে ছোট বড়ের আকারটা হিসাব হইতো। ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়, এক্স্যাক্টলি। যার আয়নীকরণ শক্তির মান যত কম সেটা তত বেশি সক্রিয়, নিশ্চয়ই সোডিয়ামের সব থেকে কম, সেটা তত বেশি সক্রিয়। তাহলে 2 আর 3 সঠিক উত্তর। ওকে, এ এবং জি প্রতীকী অর্থে ব্যবহৃত কোনো প্রচলিত মৌলের প্রতীক নয়, এমন বলা আছে। ঠিক আছে, চলো, এ এবং জি, তাহলে অক্সিজেনের পরে যেটা আছে মানে ক্লোরিনের উপরে সে আসবে। সো অক্সিজেনের পরে ক্লোরিনের উপরে কে? ফ্লোরিন। আর অক্সিজেনের নিচে আছে কে? সালফার, এমন ক্লোরিন সিরিজে। আচ্ছা, কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? তড়িৎ ঋণাত্মক, চোখ বন্ধ করে ফ্লোরিন। জি, জি বা ফ্লোরিন, ফ্লোরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, জি। প্রতীকী অর্থে ব্যবহৃত কোনো মৌলের প্রতীক নয়, AgCl মৌলগুলোর ক্ষেত্রে। এটাকে বলো তো ভাইয়া? সালফার, ফ্লোরিন। জি এর আকার ছোট, জি এর আকার সব থেকে ছোট, হ্যাঁ সঠিক, জি এর আকার সব থেকে ছোট। বাম থেকে ডানে গেলে ছোট হবে, উপর থেকে নিচে আসলে বড় হবে। তো উপর থেকে নিচে মানে এদের তুলনায় হবে না, বাম থেকে ডানের ভিতরে সব থেকে ছোট হবে ও। ঠিক আছে, এর অধাতব ধর্ম বেশি, এর অধাতব ধর্ম বেশি না, না কেন না? কারণ তুমি দেখো, ধাতব ধর্ম হচ্ছে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে, ব্যাপারটা এরকম। তাহলে বাম থেকে ডানে গেলে যদি ধাতব ধর্মটা কমে, তাহলে অধাতব ধর্ম নিশ্চয়ই বাম থেকে ডানে গেলে বাড়ে। তো অধাতব ধর্মটা বেশি বলতেছে, বাম থেকে ডানে গেলে যেহেতু বাড়ে, তার মানে নিশ্চয়ই জি এবং সিএল এরই বেশি হওয়ার কথা, ফ্লোরিন বা ক্লোরিনেরই বেশি হওয়ার কথা, অ্যাটলিস্ট তার ডানে যারা আছে তাদের তুলনায়। তার মানে অধাতব ধর্ম আসলে বেশি হচ্ছে এদের। তার মানে 2 সঠিক না, মানে আমাদের সঠিক উত্তর আসলে 1 এবং 3। 3টা দেখি, এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। দেখো ভাইয়া, এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। হ্যাঁ, ক্লোরিনের আয়নীকরণ শক্তি মানে সরি ভুল বললাম, এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি, এটাও সঠিক। কেমনে? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা কি হতো? বৃদ্ধি পাইতো, বৃদ্ধি পাইতো না? বৃদ্ধি পাইতো। সো বাম থেকে ডানে, বাম থেকে ডানে, ডানে আছে ক্লোরিন, তারই তো বেশি হবে। তার মানে সঠিক উত্তর কত? 1 আর 3, যেটা বললাম। ওকে, এরপরে আসো দেখি, এখানে XYZ প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে কার্বন, কার্বনের পরে নিশ্চয়ই হচ্ছে আমাদের নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, আর নাইট্রোজেনের পরে আসে ফসফরাস, আর অক্সিজেনের নিচে আসে তো সালফার। ওয়াই এর পর্যায়, ওয়াই মৌলটি কোন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ওয়াই, ওয়াই হচ্ছে 16 নম্বর গ্রুপে অবস্থিত, কারণ ওয়াই হচ্ছে আমাদের সালফারের গ্রুপ বা অক্সিজেনের গ্রুপ। সো এটা কত আমাদের আসলে? 8, 1s2 2s2 2p4। তাহলে দেখো, পি ব্লক মৌল, এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস হচ্ছে কত? 10, তার মানে 16। লাস্ট অফ অন দেখি আমরা, XYZ প্রতীকী অর্থে ব্যবহৃত ওটাই ছিল XYZ। তাহলে এক্স এর ভ্যালুটা কে বলো তো? ওয়াই, এটা হচ্ছে আমাদের সরি ওয়াই না রে, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে ফসফরাস। ওকে, এক্স পরমাণুর আকার সবচেয়ে বড়, এক্স পরমাণুর আকার সব থেকে বড় না ভাইয়া? কার্বন অবশিষ্ট আছে এখানে, সো বাম থেকে ডানে গেলে আকারটা কি হবে? ছোট হবে। আর এখানে দেখো, জেড আর পি পরবর্তী পর্যায়ে যেহেতু আছেই আমার কাছে, তাহলে কিভাবে উপরের পর্যায়ের মৌল বড় হইতে পারে? নিশ্চয়ই না, পরবর্তী পর্যায়ে যে কারো বড় হবে। তাহলে মানে এখানে সব থেকে বড় হতো আসলে কিন্তু পি। কেমনে? পরবর্তী পর্যায়ে এবং সব থেকে ডানে আছে, সো পি হইতো, বা জেড বা পি। তার মানে জেড পরমাণুর আকার সব থেকে বড়, ওটাই তো বলছে রে, জেড এরই আকার সব থেকে বড়, তার মানে তো ঠিকই আছে। আচ্ছা সরি, আমি তো ভাবছি এক্স এর আকার সব থেকে বড় বলছি। ওকে, সো জেড পরমাণুর আকার সব থেকে বড়, হ্যাঁ ওটাই তো বড়, জেডের আকার তো সব থেকে বড়। এক্স এর আয়নীকরণ শক্তি জেডের থেকে বেশি, এক্স এর আয়নীকরণ শক্তির মানটা জেডের থেকে বেশি। হ্যাঁ, উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মানটা কি হয়? হ্রাস পায়। তাহলে এক্স এরটাই বেশি, তার মানে এটাও সঠিক। ওকে, ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি, ওয়াই এর অধাতব ধর্ম সব থেকে বেশি। আচ্ছা দেখো, ধাতব ধর্মটা আমি ব্যাপারটা একটু বলে বুঝাই, যখন তুমি প্রথম করতেছো তখন একটু করে নিবা দরকার হলে। ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে আমাদের হচ্ছে কমে, উপর থেকে নিচে আসলে কি হয় ভাই? বাড়ে। অধাতব ধর্ম তাহলে এটার উল্টা হবে, অধর্ম বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের বাড়বে, উপর থেকে নিচে আসলে আমাদের কি হবে ভাই? কমে। বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে আসলে কমবে। তার মানে সব থেকে বেশি যার, তার অবস্থানটা সব থেকে ডানে হবে, সব থেকে ডানে হবে, এবং সব থেকে কোথায় হবে? উপরে হবে। সব থেকে ডানে, সব থেকে উপরে। তাহলে ওয়াই এর অধাতব ধর্ম সব থেকে বেশি, সঠিক উত্তর আছে নিশ্চয়ই। ওয়াইটা সব থেকে ডানে আছে এবং সব থেকে উপরে আছে এখানে, তার মানে সঠিক উত্তর। তার মানে 3টাই আমার হচ্ছে সঠিক উত্তর। লাস্ট যে কোশ্চেন সলভ করলাম সেখানে দেখা যাচ্ছে 3টা উত্তরই সঠিক। ওকে, সো এই ছিল ঘটনা। শেষ আমাদের যাবতীয় যা পার্ট ছিল, এমসিকিউ অংশ আসলে। সো যাই হোক, থিওরিটিক্যাল পার্ট যুক্ত করে তোমাদের বেশ গোছানো আকারে কমপ্লিট বা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। হোপসো তোমরা বুঝতে পারছো। ঠিক
ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। 3টা পার্ট যদি কমপ্লিট করে ফেলো তাহলে আশা করা যায় 4 নাম্বার পর্যায়ে যেটা আছে, মানে সরি 4 নাম্বার অধ্যায় যেটা আছে, 4 নাম্বার অধ্যায়ে আর কিছু বাকি থাকে না যা তোমার বোর্ড পরীক্ষার জন্য তোমাকে পীড়া দিবে এমন। ওকে, সো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনায় আমরা ক্লাসটা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।